চীনের একটা অ্যাওয়ার্ডজয়ী ভাইরাল সিনেমা রয়েছে, যেটার অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আর এই সিনেমাটা আমরা র্যান্ডম অ্যানিমেশন এক্সপ্লেন করেছিলাম, বাট র্যান্ডম অ্যানিমেশন ছোট চ্যানেল হওয়ার কারণে বা অ্যানিমেট চ্যানেল হওয়ার কারণে সেখানে এই ভিডিওটা তেমন ভিউ পায়নি। কিন্তু আমি চাই না যে আমার র্যান্ডম ভিডিও চ্যানেলের যে দর্শকরা রয়েছে তারা এই অসাধারণ ভিডিওটা থেকে বঞ্চিত হোক। আর এই কারণে র্যান্ডম ভিডিও চ্যানেলে এটা আমরা রিআপলোড করে দিচ্ছি। তো ভিডিওটা তোমরা এনজয় করো, আশা করছি ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটি একটি চাইনিজ সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে বিগ ওয়ার্ল্ড। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2024 সালে। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 7.5। তো আমি আগেই একটা ডিসক্লেইমার দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যারা ভুম ভাম সিনেমা পছন্দ করো তাদের জন্য এই সিনেমাটা নয়। যারা একটু বাস্তবধর্মী সিনেমা চয়েস করো, এই সিনেমাটি তাদের ভালো লাগতে পারে। এবং এই সিনেমাতে আমরা একজন শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দেখব। এবং আমরা নর্মালি তো রাস্তাঘাটে অনেকে একটা এরকম শারীরিক প্রতিবন্ধী মানুষকে দেখি, কিন্তু তার ব্যক্তি জীবনটা যে কত কষ্টের হয় সেটা আমরা এই সিনেমাতে দেখব। এবং স্পেশালি এই সিনেমাতে যে ছেলেটা ওই প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছে, ওর হচ্ছে এটা রিয়েল ছবি, দেখতেই পাচ্ছ। খুবই হ্যান্ডসাম এবং অনেক জনপ্রিয় একটা অভিনেতা, অনেকগুলো সিনেমা করেছে। তো ও কিন্তু এই সিনেমার জন্য পুরস্কারও পেয়েছিল, গোল্ডেন বুস্টার অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট পারফরমেন্সের জন্য। তো চলো আমরা সিনেমাটা সবাই মিলে এনজয় করি। সিনেমার শুরুতে আমাদের লিউ নামের একটা ছেলেকে দেখানো হয়। দেখতেই পাচ্ছ শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ল্যাংড়াতে কোনো রকমের সিঁড়িতে চড়ে তারপর বাসার ছাদে উঠে যায় এবং আকাশের দিকে তাকিয়ে থাকে। আর এই ছেলের এই অবস্থা হয়েছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে, মানে ব্রেনের ফাংশন ঠিক মতো কাজ করছিল না, যার কারণে লিওর শরীরের অর্ধেকের বেশি অংশ ঠিক মতো কাজ করতো না। আর এরপর সে আকাশের দিকে তাকিয়ে তার শেষ ইচ্ছেগুলো ভাবতে থাকে। কিন্তু তখনই তার নানি তাকে নিচ থেকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি ছাদের উপর কি করছিলে? লিউ তখন বলে, আমি আকাশ দেখছিলাম। আর এই পুরো দুনিয়ায় লিউকে যদি সবচেয়ে কেউ বেশি ভালোবেসে থাকে সেটা হলো তার নানি। তো যাই হোক, এরপর নানিকে কাপড় গোছাতে দেখে লিও করে কি ঠিক ওভাবে কাপড় গোছাতে চেষ্টা করে, মানে নানিকে হেল্প করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর কাঁপতে থাকা হাত আর ঘুরে যাওয়া গলার কারণে ঠিক মতো কাপড় ধরতেও পারছিল না। কিন্তু ওর এই করুণ অবস্থা দেখুন নারীর অনেক খারাপ লাগে। তবে তারপর সে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে এবং লিওর সামনে নিজের দুঃখ প্রকাশ করে না, যে তোর জন্য আমার মনটা খারাপ হয়, এগুলো বলে না যায়, তোর মনোবল ভেঙে না যায়। আর তার কিছুক্ষণ পরেই ঘরের ল্যান্ডলাইনে একটা ফোন কল আসে। তো নানি ফোনটা রিসিভ করলে তার তো মাথা ঘুরে যায়, কারণ লিও যে স্কুলে চাকরির জন্য রিজিউম দিয়েছিল সেই স্কুলের লোকজন ওর ইন্টারভিউ নিতে চায়, মানে টিচার হতে চেয়েছিল আর কি। তো এরপর নানি করে কি তাড়াতাড়ি এই কথা লিওকে জানায়। এটা শুনে লিও খুব খুশি হয়, যদিও লিওর ঠিক মতো শরীর কাজ করে না, তবে তারপরও সারা জীবনও নানির উপরে বা ফ্যামিলির উপর বোঝা হয়ে থাকতে চায় না। আর পরের দৃশ্যে আমরা দেখি লিওর জন্মদিনে নানি করেছে কি বন্ধুদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করতে যায়। কিন্তু এই পার্টির আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে নানি পুরো 1 বছর পরে বাড়িতে ফিরেছে কাজ শেষে এবং তার বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। তো এরপর লিও কেক কাটার আগে মোমবাতি নিভানোর চেষ্টা করে, কিন্তু তার অবস্থা এত খারাপ ছিল যে সে ঠিক মতো ফুও দিতে পারছিল না। তো এরপর পার্টি শুরু হওয়ার পরে নানি তার বন্ধুদেরকে বলে যে আমাদের কনসার্টের জন্য প্র্যাকটিস করতে হবে, কারণ সেটির সময় খুব শীঘ্রই চলে আসছে। অ্যাকচুয়ালি নানি খুব স্মার্ট এবং তার বন্ধু বান্ধবদের সাথে মিলে তারা এখন একটা ছোট্ট ব্যান্ড বানিয়েছে। তো এর জন্য তারা একটা দারুণ কনসার্টে যাওয়ার প্ল্যান করেছিল, আর ওই কনসার্টে তারা পার্টিসিপেট করবে। তো সবাই মিলে যখন গল্প করছিল, হঠাৎ করে ড্রিঙ্ক করতে গিয়ে লিওর গলায় বিয়ার আটকে যায়। তো এটা দেখে নানি অনেক টেনশনে পড়ে যায়, কারণ লিওর মা এই কথাগুলো শুনলে খুব চেঁচামেচি করবে। তো কিছুক্ষণ পর তার সন্দেহ সত্যও হয়। লিওর মা নানিকে চেঁচিয়ে বলে, সবকিছু জানার পরেও কেন তুমি ওকে বিয়ার খাইয়েছো? ওর নানি তখন জয় বলে, আচ্ছা অন্তত ওর জন্মদিনেও কি ওর একজন সাধারণ মানুষের মতো সেলিব্রেট করতে পারবে না? আর তোর চেয়ে আমি লিওর যত্ন অনেক ভালো নিতে জানি। আর এখানে একটা বিষয় বলি, তোমার কাছে মনে হতে পারে যে ওরা বিয়ার খাচ্ছে, এটা কেমন ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওদের কালচারটাই আলাদা। চীনের সিগারেট বিয়ার এগুলা খুব নর্মাল একটা বিষয়, পানির মতো খায় ওরা। আর আমি নিজে যখন চায়না গিয়েছিলাম তার একটা দৃশ্য তোমাকে আমি দেখাচ্ছি, এখানে একটু ছোট্ট ক্লিপে দেখাচ্ছি। না, এটা এখন দিলে খারাপ দেখা যাবে, আমি ভিডিও লাস্টে একবার দেখিয়ে দেবো। তো যাই হোক, এরপর নানি জয় বলে, তুই আমাকে শিখাবি না কোনটা ভুল কোনটা রাইট? আমি খুব ভালো জানি কিভাবে যত্ন নিতে হয় ওর। আর তারপর মা মেয়ে দুজনেই লিওর যত্ন নেওয়ার কাজে লেগে পড়ে। আর তারপর লিও যখন বাথটাবের পাশে বসেছিল তখন দুঃখ করে বলে, ও মারা গেছে। নানি জিজ্ঞাসা করে, কে মারা গিয়েছে? জবাবে লিও বলে, আমার বিড়াল। আর তারপর রাতের বেলায় লিও ঘুমানোর জন্য একটা ব্যাগ বের করে আর কষ্ট করে সে ব্যাগের মধ্যে নিজেকে ঢোকানোর চেষ্টা করে আর একটা নকল কঙ্কাল হাতে নেয়। আর তখন নানি লিওকে বলে, তুই তো এখন বড় হয়ে গিয়েছিস, এই লাগেজে তোর তো জায়গা হবে না। কিন্তু লিও কথা মানে না। আর পরের দিন সকালে লিওর মা ওকে হাতের লেখা ঠিক করার ব্যাপারে জিজ্ঞাসা করে। লিও তখন বলে, আমি এখনো চেষ্টা করছি। কিন্তু এই কথা শুধু লিও আর তার নানিই জানে যে সারাদিন খালি ওরা মজাই করছে। মানে ব্যাপারটা হয়েছে কি, লিও তো শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে সারা জীবন খালি স্যাক্রিফাইসই করে গিয়েছে, একটা সাধারণ বাচ্চারা যে মজাটা পাবে সেটা কখনোই পায়নি। তো যাই হোক, এরপর লিওর মা নানিকে আজকের পুরো শিডিউল বলে এবং বলে, আমি যাওয়ার পরে তুমি আবার লিওকে অন্য কোথাও বেড়াতে নিয়ে যাও না। কিন্তু নানি মনে মনে ভাবে, আমার মেয়ে যা মনে হয় তাই বলুক, আমি লিও যেটা বলবো ওইটাই করবো। মানে বুঝোই তো নানি দাদিরা কেমন হয়। তো কয়েকদিন কেটে যায়।
আর আজ সেই দিন ছিল যখন স্কুলের লোকেরা লিওকে ডেমো ক্লাসের জন্য ডেকেছিল। তো লিও যখন ক্লাসরুমে ঢোকে তখন সেখানে বসে থাকা ছেলেমেয়েরা তার করুণ অবস্থা দেখে হাসতে শুরু করে। বুঝতেই পারছে এগুলো সব বাচ্চা পোলাবান, তবে তারপরেও ওদের দিকে মন দেয় না এবং সবাইকে নিজের লেখা একটা দারুণ কবিতা শোনায়। আর কবিতা শেষ হওয়ার পরে ক্লাসে থাকা সকল ছেলেমেয়েরা এবং শিক্ষকরা লিওকে অনেক প্রশংসা করে। তো নানি খুব আশাবাদী ছিল যে এবার হয়তো লিও কাজ পেয়ে যাবে, কিন্তু পরে একজন টিচার এসে বলে যে লিওর শারীরিক এই অবস্থার কারণে তাকে বাচ্চাদের মধ্যে রাখা যাবে না, কারণ বাচ্চাদের মাথায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো এই কথা শুনে লিও এবং তার নানি দুজনেই খুব কষ্ট পায়, তবে তারপরে লিও হাল ছাড়ে না। তো যাই এরপর নানি করে কি লিওর মুড ভালো করার জন্য একটা রেস্টুরেন্ট নিয়ে যায়, যেখানে নানির একটা পুরনো বন্ধু আর একটা বিখ্যাত ড্রাম বিডার ডিও ছিল। তো এরপর নানি ওই ড্রাম বিডার ডিওকে বলে তোমাকে আমাদের কনসার্টে ড্রাম বাজাতে আসতে হবে, কারণ এখন আমাদের কাছে আর কোনো ড্রাম বিডার নেই। কিন্তু ডিও তখন নানিকে সরাসরি পার্ট নিয়ে মানা করে দেয় এবং বলে আরে আমার বাড়িতে কিছু সমস্যা চলছে, আমি কনসার্টে ড্রাম বাজাতে আসতে পারবো না, তোমরা অন্য কাউকে দেখে নিও। তো এরপর নানি টেনশনে পড়ে যায় এবং ড্রাম বিডার নিয়ে অন্য বন্ধুদের সঙ্গে কথা বলে। আর তখন সেখানে থাকা সবাই তাদের পরিচিত ড্রাম বিডারদের কল করে, কিন্তু কোথাও কোনো কাজ হয় না। আর তখন নানির চোখ পড়ে লিওর উপরে এবং তার মনে পড়ে লিও তো ছোটবেলাতে অনেক ভালো ড্রাম বাজাতে পারতো। এবং এরপর ফিরে যাওয়ার সময় নানি এই ব্যাপারে লিওর সঙ্গে কথা বলে, বাট লিও এটা শোনা বলে এটা অসম্ভব, আমি কখনোই ড্রাম বাজাতে পারবো না, তুমি আমার শারীরিক অবস্থা দেখতে পাচ্ছ না। বাট নানি বলে কেন পারবি না, তুই কি ভুলে গিয়েছিস যে কিন্ডার গার্ডেনে তুই কত ভালো ড্রাম বাজাতি। আর কিছুক্ষণ পরে যখন বাস স্টপে যে ও থামে তখন লিও এক মহিলা আর তার হাতে থাকা বাচ্চাকে দেখতে পায় আর নিজে প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও সিট ছেড়ে দেয়। আর লিওর এই গুণটাই ওর নানি সবচেয়ে বেশি পছন্দ করতো, যে লিও কখনো নিজের কথা ভাবে না বরং অন্যদের কথা ভাবতো। কিন্তু চলার পথে হঠাৎ করে যখন বাস থেমে যায় এই কারণে লিও ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর তারপর ড্রাইভার নানিকে বলে ওকে যায় না ও প্রতিবন্ধী, ও কেন সিট থেকে উঠলো আরেকজনকে সিট দিল। কিন্তু এই কথা শুনে নানি রেগে যায়, সে সবকিছু সহ্য করতে পারবে কিন্তু তার নাতিকে কে উল্টাপাল্টা বলবে এটা মেনে নিতে পারছে না। এরপর সন্ধ্যা যখন লিও আর তার নানি মায়ের সঙ্গে একসাথে বসে খাবার খাচ্ছিল তখন তার মা নানিকে জিজ্ঞাসা করে সবকিছু কেমন চলছে। নানি বলে খুব ভালোই চলছে, লিও পড়াশোনা এখন অনেক মনোযোগী। কিন্তু নানি এই কথা বলে না যে আজকে কি হয়েছে, কোথায় কোথায় কি গিয়েছিল বা বাসে লিওর সঙ্গে কি হয়েছিল। আর তার কিছুক্ষণ পরে নানি লিওর রুমে তার সঙ্গে কথা বলতে আসে। তো লিও তখন বলে নানি আমার এরকম মিথ্যা কথা বলতে আর ভালো লাগছে না, আমার জীবন আমি কি একটু ইচ্ছা মতো চলতে পারবো না। নানি তখন বোঝায় দেখ তুই এখন বড় হয়ে গিয়েছিস আর বড় মানুষদের মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয়। তো এরপর নানি আবারও লিওকে ড্রাম বাজাতে মানানোর চেষ্টা করে, কিন্তু লিও আর ড্রাম বাজাতে চায় না, কিন্তু তাও নানির মন রক্ষার্থে সে রাজি হয়ে যায়। আর তারপরের দিন সকালে নানি তার সকল বন্ধুদের সামনে লিওকে ড্রাম বাজানোর কথা বলে, কিন্তু সমস্যা ছিল লিও ঠিক মতো স্টিকও ধরতে পারছিল না, তাহলে সে ড্রাম বাজাবে কিভাবে। আর তখনই নানির এক বান্ধবী লিওকে একটু অপমান করে যে ও ঠিক মতো তো লাঠি ধরতে পারে না, হাত বেঁকা কুকা হাত। তো নানি তো এটা শুনে রেগে যে ওকে মারার জন্য দৌড়ায়, কিন্তু তখনই লিও করে কি স্টিক ধরে ড্রাম বাজানোর প্র্যাকটিস শুরু করে দেয়। আর ওইখানে আবার একটা মেয়ে ফ্লাইং ডিস্ক খেলছিল, তো ওই মেয়েটার ফ্লাইং ডিস্ক লিওর কাছে চলে আসে। তো লিও সেটা তুলতে চায় কিন্তু অনেক চেষ্টা করেও তুলতে পারে না। আর তখন ওই মেয়েটা নিজে লিওর কাছে এসে ডিস্কটা নিয়ে নেয় এবং পাশাপাশি ড্রামও বাজাতে শুরু করে যাতে লিও খুশি হয়। তো লিও তখন ওই মেয়েটাকে যখন দেখে সে তাকিয়ে থাকে এবং প্রথমবার লিওর মনে হয় যে কেউ তো আছে যাকে সৃষ্টিকর্তা খালি ওর জন্যই তৈরি করেছে। তো এরপর লিও অনেকক্ষণ ধরে ওই মেয়েটার কথা ভাবতে থাকে। আর তারপর নানির ব্যাপারটা মিটে যাওয়ার পরে তারা সবাই বাড়ি চলে যায়। আর রাতে লিও তো ওই মেয়েটার কথা খালি ভাবছিলই। আর তখন লিওর মা এসে বলে আমি আর তোমার বাবা একটা লম্বা ট্রিপে যাচ্ছি, আর তাই তোমাকে নিজের পাশাপাশি নানির খেয়ালও রাখতে হবে। বাট এই কথা শুনে লিও একটু কষ্ট পায়। সে মাইকে জিজ্ঞাসা করে যদি কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় আমাকে গ্রহণ না করে আমি কি সেখানে পড়তে যেতে পারবো না, মানে ও যে প্রতিবন্ধী ওকে প্রতিবন্ধী স্কুলেই পড়তে বলছে। তো ওর মা বলে না তুমি সাধারণ কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। তো এরপর যখন ওর মা ঘর থেকে বেরিয়ে যায় তখন লিওর নানি বলে এই তুই কোনো টেনশন করিস না, তোর পড়াশোনার জন্য আমি অনেক টাকা জমিয়ে রেখেছি, তুই ভালো ভালো ইউনিভার্সিটিতে তুই অ্যাপ্লিকেশন দে, যখনই খালি হবে আমি তোকে টাকা দিয়ে দেবো, তুই পড়ালেখা করতে পারবি, মায়ের উপর ভরসাই করতে হবে না। সিরিয়াসলি ভাই নানিরা এরকমই হয়। তো পরের দিন সকালে লিওর বাবা মা ট্রিপে বেরিয়ে যায়। আর তারা যেতেই নানি করে কি লিওকে নিজের বন্ধুদের কাছে নিয়ে যায়। আর তারপর আবারও সবাই ওই ড্রাম বিটারের ব্যাপার আলোচনা করছিল, মানে কে ড্রাম বাজাবে। তো কিছুক্ষণ পর সেই মেয়েটাও এসে যায়। তো লিও তো ওই মেয়েটাকে দেখে খুব খুশি। আর ঠিক তখনই কিছুক্ষণ পর সেই ডিও লোকটা চলে আসে যে আর কি আগে ড্রাম বাজাতে রিফিউজ করেছিল। তো ও আসার পরে লিওর সব আনন্দ নষ্ট হয়ে যায়। তো ডিও আসলে ড্রাম বাজানোর জন্য রাজি হয়েছে, এর মানে ওদের গ্রুপে এখন আর লিওর দরকার নেই। তবে তারপরেও ডিও করে কি লিওর অবস্থা দেখে একটু টিটকারি করে এবং বলে তোমরা একে ড্রাম বাজানোর জন্য বেছে নিয়েছিলে, ড্রাম বাজানো কোনো ছেলে খেলা। তো এই কথাটা আবার লিওর খুব মাইন্ডে লাগে। আর তখন ওই মেয়েটা লিওকে বলে লিও তুমি দেখিয়ে দাও যে তোমার ভেতরে কতটা জোশ রয়েছে। তো লিও তো সেই মোটিভেশন পেয়েছে এবং তারপর ডিও আর লিও মানে দুইজনে একসাথে ড্রাম বাজানোর প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। তো ডিও যে ছন্দে ড্রাম বাজাচ্ছিল লিও সেই ছন্দে ড্রাম বাজানোর চেষ্টা করে। আর তারপর যখন ডিওর সকল ট্রিক্স বেকার হয়েছে তখন ডিও করে কি খুব দ্রুত ড্রাম বাজাতে শুরু করে, কারণ সে জানতো লিওর হাত ঠিক মতো কাজই করে না, এত দ্রুত ড্রাম বাজাতে পারবে না। আর গাইস ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড়
বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো। লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে। ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। বাজাতে শুরু করে, কারণ সে জানতো লিওর হাত ঠিক মতো কাজই করে না, এত দ্রুত ড্রাম বাজাতে পারবে না। কিন্তু লিও তো ওই মেয়েটার সামনে হার মানা দেখাবে না, তো ও করে কি প্রচন্ড জোশে ডিওর মতো করে দ্রুত ড্রাম বাজানো শুরু করে এবং ততক্ষণ পর্যন্ত ড্রাম বাজাতে থাকে যতক্ষণ না পর্যন্ত ডিও টায়ার্ড না হয়। তো এইসব দেখে নানি এবং ওখানকার সবাই লিও আর ডিওর কম্পিটিশনের কথা ভাবতে থাকে যে একদিন ফাইনাল কম্পিটিশন হবে ওদের, যে জিতবে সে তাদের ফাইনাল ড্রাম বিটার। আর কিছুক্ষণ পরে লিও করে কি বাথরুমে যায় এবং ওয়াজ বেসিনের কাছে সেই মেয়েটাকে পেয়ে যায়। তো দুজনে একে অপরের সাথে কথা বলে। তো ওই মেয়েটা বলে আমার নাম হচ্ছে ইয়া, তোমার নাম কি? লিও বলে আমার নাম হচ্ছে লিও চুনহে। তো লিও তখন ইয়ার সাথে অনেক কথা বলতে চায়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে চলে যায়। আর তখনই নানি লিওকে ইয়ার সাথে ঘুরতে দেখে বুঝতে পারে যে লিও ইয়াকে পছন্দ করা শুরু করেছে। আর এখন রাতে লিও তার এবং ইয়াকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে এবং প্রত্যেকটা মানুষ যখন তার স্বপ্ন দেখে তখন সেখানে কিন্তু নিজেকে অনেক ভালো দেখে। এবং এখানে আমরা দেখতে পাই লিওর কোনো নিউরোলজিক্যাল সমস্যাই নেই। মানে দেখো, আমরা হাত পাও সবকিছু সুস্থ রয়েছে, হয়তো একটু নাক বোসা কালো বা একটু ব্যাসাইজ বলে কত কষ্ট নেই মনে, কিন্তু ওর খালি স্বপ্ন একটু আমাদের মতো স্বাভাবিক হবে। তো যাই হোক, এর পরের সকালে নানি করে কি লিওর সাথে এর ব্যাপারে কথা বলে, ওই মেয়ের ব্যাপারে। তো নানি বলে তোর এখন 20 বছর হয়েছে, তোর বয়সে এমন চিন্তা আসা স্বাভাবিক। আর তারপর লিও বলে আমি তাহলে কোনো কাজ করতে চাই, আমি একটা ক্যাফেতে চাকরির জন্য আবেদন করেছি। তো নানি তখন মজা করে লিওকে জিজ্ঞাসা করে, হ্যাঁ তুমি কি ডেটিং এর জন্য টাকা জমাতে চাচ্ছ? হ্যাঁ। লিও বলে আরে না, ডেটিং এর জন্য না, বিশ্ববিদ্যালয়ের জন্য, কারণ যে কোনো পরিস্থিতিতে আমি শিক্ষকতার চাকরিটা করতে চাই। আমি বাকি সব বাচ্চাদের দেখাতে চাই যে শারীরিকভাবে অসুস্থ হয়েও মানুষ তার জীবন অনেক কিছু করতে পারে। তো এর জন্য টাকা এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দুটোই লাগে। তো এরপর লিও করে কি সেই ক্যাফেতে ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়। আর এইবার সে তার নানিকে নিয়ে যায় না, কারণ সে জীবনে একা কিছু করে দেখাতে চায়। মানে প্রতিবন্ধী বলে ছোটবেলা থেকে ওকে এক্সট্রা কেয়ার বা এক্সট্রা ভাবে রাখা হয়েছে, ওটা এখনো চায় না। আর তখন নানিও লিওকে করে কি যাওয়ার অনুমতিটা দিয়ে দেয়, কিন্তু পরে সে আবার করে পিছু নেয়। বুঝতে পারছো নানির মন, এবং দূরে এসে দাঁড়ায়। তো যাই হোক, এখানে ক্যাফের মালিক লিওর রিজুম দেখে তো অনেক পছন্দ করে, মানে সিভি দেখে। কিন্তু লিওকে বলে তুমি যদি চাকরি পেতে চাও তোমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে যে কেন আমরা তোমাকে নেব। তো ক্যাফের মালিকের কথা শুনে লিও তো চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখন ওর মাথায় একটা আইডিয়া আসে, ও চেঁচিয়ে ক্যাফের সবার সামনে মেনু বলতে থাকে, মানে কার কোনটা লাগবে। তো লিও মনে করে এরপর হয়তো ক্যাফের মালিক তাকে চাকরির জন্য রাখবে না, বলবে না। কিন্তু যখন সে কথা শেষ করে তখন ক্যাফের মালিক বলে সত্যি বলতে আমি ক্যাফের জন্য একটা নর্মাল মানুষ চাচ্ছিলাম, মানে বুঝতেই পারছো প্রতিবন্ধী লাগবে না। তো ক্যাফের মালিকের কথা শুনে নানি খুব কষ্ট পায়। তারপর লিও করে কি উল্টো সরাসরি নানির কাছে যায়, মানে লিও আগে থেকে হয়তো দেখেছে এবং তার সাথে খেতে যাওয়ার জন্য বলে। তো নানি জিজ্ঞাসা করে তুই আমাকে দেখলি কিভাবে? লিও বলে বাড়ি থেকে যখন বের হয়েছি তখন আমি দেখেছি তুমি আমার পেছনে। তো এরপর সে খুশি হয়ে নানিকে ক্যাফেতে যা যা হয়েছে বলে। তো নানি তো আধা কথা শুনেছে যে চাকরিতে নেয়নি, কিন্তু ক্যাফের মালিক মূলত অনেক ভেবে চিন্তে ওকে চাকরিটা দিয়েছে। তো এই কথা শুনে নানির চোখে খুশির কান্না চলে আসে এবং সে লিওকে জড়িয়ে ধরে। আর তারপর তারা দুজনে ড্রাম বাজানোর প্র্যাকটিস করতে বেরিয়ে পড়ে। তো নানি যখন সেখানে পৌঁছায় সে দেখতে পায় ডিও খুব রেগে গিয়েছে, কারণ প্রতিযোগিতার আগে ও ড্রাম রেখে গিয়েছিল একটা জায়গায়, কে যেন ড্রাম নষ্ট করে দিয়েছে। তো বুঝতেই পারছে এটা কি করতে পারে, ওই যে ওই মেয়েটা ইয়া, ও চাইনি যে লিও প্রতিযোগিতায় হারুক। আবার ড্রাম ভাঙার আরেকটা সুবিধা ছিল যে ডিও এখন আর কনসার্টে অংশগ্রহণ করতে পারবে না, তার মানে লিওই হচ্ছে ফাইনাল ড্রাম বিডার। তো এরপর ইয়া লিও কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথা বলে। আর তখন লিও ঠিক করে আজ থেকে সে নিজেকে বদলাবে, সবাইকে দেখাবে তার মধ্যে একজন সাধারণ মানুষের মতো পৃথিবীর সকল কাজ করার ক্ষমতা রয়েছে। তো এখন থেকে লিও করে কি প্রতিদিন এক্সারসাইজ করা শুরু করে, সময় মতো ওষুধও খায়। আর এখন থেকে সে ক্যাফের সবচেয়ে পারদর্শীও একটা কর্মচারী হয়ে উঠেছে ডেডিকেশনের সাথে। আর ঠিক ওই সময় কিছুদিন পরে নানির সঙ্গে তার সকল বন্ধুরা বাড়িতে পার্টি করতে আসে, আর তাদের সঙ্গে ইয়াও আসে। আর তাকে দেখে লিও অনেক খুশি হয়, কিন্তু ডিও এখন লিওকে অনেক বোর করছিল। আর তাই মজা করে ইয়া করে কি ওকে টেনে বেডরুমে নিয়ে যায়। আর এখন লিওর কাছে মনে হয় তার মানে আমাকে ইয়া পছন্দ করে, নিজের মনে কথা বলে দেই। আর ঠিক তখনই ইয়া লিওর ডায়েরি দেখে। ডায়েরি দেখে ও তো অবাক হয়ে যায়, একের পর এক এত অসাধারণ কবিতা। তো সে লিওকে বলে বাহ তুমি তো একজন কবি। তো এরপর লিও করে কি ডায়েরির এমন একটা পাতা দেখায় যেটা সে ইয়াকে নিয়ে কবিতা লিখেছে। আর এইদিকে আমরা দেখি রুমের বাইরে সবাই লিও আর ইয়াকে নিয়ে কথা বলছিল, কারণ সমান বয়সী দুইটা ছেলে মেয়ে ডাঙ্গর মাইয়াপুলা বেডরুমে কি করছে, এত ভালো ব্যাপার না। তো যাই হোক, তখনই আবার লিওর মা চলে আসে বাড়ির বাইরে। যদিও তাদের লম্বা একটা ট্রিপে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মা আগে কোনো একটা সমস্যার কারণে চলে এসেছে। তো সে কল করে
করে নানিকে এবং বলে দ্রুত দরজা খুলে দাও, আমার কাছে বাড়ির অতিরিক্ত চাবি নেই। নানি তো ঘাবড়িয়ে যায়, কারণ এখনো লিও আর ইয়াইয়া বেডরুমে রয়েছে। আর তখনই লিও করে কি ইয়াইয়ার সাথে প্রেমের কথা বলা শুরু করে। ইয়াইয়ার গালে হাত দেওয়ার চেষ্টা করে এবং বলে আমিও অন্য সাধারণ মানুষদের মতো 20 বছরের একটা ছেলে। তো ইয়াইয়া বুঝতে পারে লিও ওকে ভালোবেসে ফেলেছে, আর তখন সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই মুহূর্তে লিও কারিকোর হাতটা ধরে ফেলে। আর এই দিকে লিওর মা বাড়ির ভেতরে ঢুকে এই সব দেখে ফেলে। আর নানি তখন কোনো রকমের শান্ত করে এবং বলে আমি লিওকে রিহ্যাবিটেশনের জন্য চেষ্টা করছিলাম আমার মতো করে, মানে ওকে স্বাভাবিক করার জন্য মানসিকভাবে। কিন্তু লিওর মা খুব রেগে যায় এবং লিওর মা লিওকে জিজ্ঞাসা করে ওই মেয়েটাকে। নানি বলে ওটা লিওর ক্লাসমেট, কিন্তু এই কথা লিওর মা রেগে যায় এবং বলে আমি ওর প্রত্যেকটা ক্লাসমেটকে চিনি, কারণ ওর ক্লাসমেটরা কেউ তো স্বাভাবিক না এবং এই মেয়েকে তো আমি কখনো দেখিনি। তো নানি তখন সবভাবে লিওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লিওর কাছে আর এসব সহ্য হয় না। সে বলে তার মাকে হ্যাঁ আমি পড়াশোনা করিনি, আমি ক্লাস রিপিটও করবো না। লিওর মা জিজ্ঞাসা করে তাহলে তুমি কি করবে? লিও বলে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, পাশাপাশি একটা ক্যাফেতে কাজ করছি। তো এই কথা শুনে লিওর মা চমকে যায় এবং নানির উপর চেঁচিয়ে ওঠে, কারণ লিওর যত্ন নেওয়ার দায়িত্ব তারই ছিল। কিন্তু ঠিক তখনই লিও তার মাকে থামায় এবং বলে নানিকে কিছু বলো না, যা কিছু করার আমি করেছি, সব আমার ইচ্ছায় করেছি। এবং সে তার মাকে মনের কথা জানায় যে তুমি সবসময় আমার উপর চেঁচাও, একবার ভাবো তো আমাকে কে জন্ম দিয়েছে? আমি যদি এমন হই প্রতিবন্ধী হই, এটা কার জন্য হয়েছি? তোমার জন্য হয়েছি, এতে আমার কোনো দোষ নেই। তো এইরকম একটা কথা শোনার পরে লিওর মা খুবই দুঃখ পায় এবং সে মন খারাপ করে ফেলে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি রাতের বেলা লিও মন খারাপ করে ছাদে ছিল, আর নানি যখন কাছে আসে তখন লিও বলে নানি আমি যদি এই বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই তাহলে কি হবে? নানি আস্তে করে মারে এবং বলে তুই এমন কথা কিন্তু আর কখনোই বলবি না, তুই যদি লাফ দিস তাহলে আমিও লাফ দেবো সঙ্গে সঙ্গে। তো এরপর কিছুদিন চলে যায়, তো লিও আবার নতুন একটা জোর ধরে সে ড্রাইভিং শিখবে। তো নানি লিওর কথা মেনে একটা কার কোম্পানিতে টাকা দেয়, কিন্তু মনে মনে খুব চিন্তিত ছিল যে লিওর আবার দুর্ঘটনা না ঘটে। কিন্তু নানি তো নানি হয়, বুঝতেই পারছো। তো সকল নানির মতো লিওর নানিও তার নাতির প্রতিটা স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, কারণ সে জানতো লিওর এই রোগের কোনো ওষুধ নেই। শারীরিকভাবে ওকে সবল করতে না পারলেও মানসিকভাবেও যাতে ও ভেঙে না পড়ে, এটা সে কখনোই চায় না। আর পরের সিনে আমরা দেখি লিও আর তার নানি কনসার্টের জন্য প্র্যাকটিস করছিল, আর তখনই হঠাৎ করে হসপিটাল থেকে কল আসে যে লিও এখন বড় ভাই হয়ে গিয়েছে, মানে লিওর একটা ছোট বোন হয়েছে। তো নানি তখন খুশি হয়ে লিওকে জানায়, আর তারপর তারা দুজনে সোজা হসপিটালে চলে যায়। তো লিও যখন তার বোনকে দেখতে যায় তখন রুমে কেউ ছিল না, আর হঠাৎ করে লিওর বোন তখন কেঁদে ওঠে। আর তাকে দেখে তার মা মনে করে লিওর কারণে হয়তো সে আজকে কাঁদছে, কিন্তু তবুও লিওর এতে একটু খারাপ লাগে না, কারণ সে জানে একজন অসুস্থ মানুষের উপর কেউ বিশ্বাস করবে না। মানে সবাই মনে করছে যে লিও কোনো একটা কিছু করেছে যার জন্য কাঁদছে। তো এরপর রাতে লিও করে কি নানিকে বলে তুমি আমার মায়ের প্রেগনেন্সির ব্যাপারে জানতে, তারপর আমাকে বলনি কেন? ওর নানি তখন বলে এটা আমার আর তোর মায়ের দুর্বলতা ছিল, তোর মায়ের সুগার লেভেল অনেক হাই, ডায়াবেটিস অনেক হাই। ডাক্তাররাও জানতো না যে বাচ্চা বাঁচবে কি বাঁচবে না। যদি তুই শুনতি যে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, তোর বোন নষ্ট হয়ে গিয়েছে, তুই কষ্ট পেতি না? আর তখনই লিওর মনে পড়ে সেই সময়ের কথা যখন সে তার মাকে অনেক খারাপ কথা বলেছিল যে তুমি তোমাকে কিভাবে জন্ম দিয়েছো, আমি যেমন হয়েছি তোমার জন্য হয়েছি। আর তাছাড়াও লিও আরো অনেক কথা বলেছিল ওই সময়, তোমার ভুলের শাস্তি আমি ভোগ করছি, তুমি যে ভুলগুলো করেছো তার শাস্তি আমি পাচ্ছি, তুমি আমাকে পশুর মতো ভাবো, সবসময় আমাকে একটা খাঁচার মধ্যে থাকতে হবে, আমি একটা পশু। তো এইসব কথা শুনে লিওর মা তখন অনেক কেঁদেছিল এবং তারপর চেঁচিয়ে বলেছিল হ্যাঁ আমি তোর কথা চিন্তা করি না, তো তুই আজকে যেমন হয়েছিস সেটা হয়তো তোর নিজেরও ভাগ্য আমারও ভাগ্য, মিথ্যে কথা বলিসনি। আর তারপর গল্প আবার প্রেজেন্টে চলে আসে। লিও সেই পুরনো কথা মনে করে দুঃখ পায়, কারণ সে তার মায়ের সাথে এমন একটা ব্যবহার করেছে সেটা তার করা উচিত হয়নি। তো এরপর কিছুদিন কেটে যায়, আর একদিন লিও আর ইয়াইয়া আবারও দেখা করে। তো লিও ইয়াইয়াকে তার ছোট বোনের ব্যাপারে বলে এবং বলে আমি আর বাড়ি ফিরতে চাচ্ছি না। তো এরপর তারা একসাথে ঘুরতে যায়, আর তখন লিও ইয়াইয়ার হাত ধরার চেষ্টা করে, কিন্তু ইয়াইয়া যখন বুঝতে পারে যে লিও সত্যি ওর উপর দুর্বল হতে শুরু করেছে, সে তখন বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। আর লিও এটা বুঝতে পেরেছিল যে ইয়াইয়া আর কখনোই তার কাছে ফিরে আসবে না। আর তখন সে দুঃখ পেয়ে একটা কবিতা মনে করতে শুরু করে, যেটা সে ইয়াইয়ার জন্য লিখেছিল। তবে তারপরেও সে নিজেকে কোনো মতে সাহস দেয় যে না, আমি তো ওর মতো এত সুন্দর মেয়ের তো আমি যোগ্য না, আমি মন যাইছে আমি তাই পাবো, লাইফটা এরকমই হয়। তো এরপর বাড়ি যাওয়ার আগে সে তার মায়ের জন্য অনেকগুলো ক্যান্ডি কিনে নিয়ে যায়, যেগুলো সে ক্যাফেতে নিজের হাতে বানিয়েছিল। আর তারপর যখন নানি ক্যান্ডিগুলো খায় খুব খুশি হয়। আর কিছুক্ষণ পরে সে লিওকে বলে তোর মায়ের তো সুগার আছে, ডায়াবেটিস, ক্যান্ডি তো খেতে পারবে না। তো নানির কথা শুনে লিও অনেক দুঃখ পায়, কারণ মায়ের জন্য মন থেকে সেই ক্যান্ডিগুলো বানিয়ে নিয়ে এসেছিল। তো এরপর নানি যখন একটু সময়ের জন্য বাইরে চলে যায়, লিও রাগে করে কি এক এক করে সকল ক্যান্ডি মুখে পুড়তে শুরু করে। মানে ও সম্পূর্ণ ভেঙে পড়েছে। আগে তো একটা মেয়েকে পছন্দ করেছিল, ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, সবকিছু মিলিয়ে। আর এই মুহূর্তে যেটা হয়, একটা ক্যান্ডি ওর গলায় আটকে যায়, যে কারণে ও জোরে জোরে কাশি দিতে শুরু করে। তো নানি তখন তাড়াতাড়ি এসে সকল ক্যান্ডি ওর মুখ থেকে বের করে, কিন্তু লিওর অবস্থা আরো সিরিয়াস হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করা হয়। এবং লিওর মা এরপর হসপিটালে ওকে দেখতে আসে এবং আগেই বলে নেয় তুমি কিন্তু একটু কথা বলো না, কথা বলার চেষ্টাও করো না, ডাক্তার তোমার উইন্ড পাইপ কেটে
ক্যান্ডি বের করেছে, মানে শ্বাসনালী দিয়ে ক্যান্ডি বের করেছে, চিন্তা করো। কিন্তু তোমার সময় লাগবে সুস্থ হতে। তো এরপর মা ওকে সেই কথাটা বলে যে আজ পর্যন্ত সে নিজের মনে গোপন করে রেখেছিল। তো সে বলে, দেখো তোমার এমন হওয়ার কারণ হচ্ছে ডেলিভারির সময় আমার একটা ভুল হয়ে গিয়েছিল। ডাক্তার আমাকে বারবার বলেছিল যে ঠিকঠাক ভাবে জোর দাও যাতে আমরা বাচ্চাটাকে ভালো মতো বের করতে পারি, কিন্তু আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে ঠিক মতো জোর দিতে পারিনি, আর এই কারণে ডেলিভারিটা খারাপ হয়ে গিয়েছে। তুমি হয়তো বুঝতে পারছো, আমি আর বিস্তারিত না বললাম। মানে ও হওয়ার সময় ওর মাথায় আঘাত লেগেছিল। তো এটা বলে লিওর মা করে কি ওকে কাছে টেনে কেঁদে ওঠে, আর লিও ভালোবেসে ওর মায়ের মাথায় হাত রাখে এবং বোঝায় যে আমার ভুল হয়ে গিয়েছে, আর কখন এরকম কথা বলবো না। তো কয়েকদিনের মধ্যেই লিওর জীবন আবার আগের মতো হয়ে গিয়েছিল। আর এক রাতে লিওর ঘুম হচ্ছিল না, আর তখন সে আর তার নানি কিছুক্ষণ একসাথে বসে কথা বলে। তো লিও তার নানিকে জিজ্ঞাসা করে, তোমার গলায় একটা দাগ রয়েছে, কিন্তু কখনো তুমি আমাকে সেই দাগের ব্যাপারে বলোনি। তো তখন নানি লিওকে একটা গল্প শোনায় এবং বলে, আমি তিব্বতে গিয়েছিলাম চাকরির জন্য, কাজের জন্য, ওখানে একটা দোকান খুলেছিলাম, কিন্তু এক রাতে একটা লোক এসে আমার গলায় ছুরি ধরে এবং বলে আমার কাছে যত টাকা আছে আমাকে দিয়ে দে। তবে আমি তাকে টাকা দিতে রাজি হইনি, কারণ ওই টাকা আমি তোমার মায়ের জন্য জমাচ্ছিলাম। তো আমার গলা থেকে তখনও রক্ত ঝরছিল, হয়তো আমাকে মেরেই ফেলতো, কিন্তু রাস্তা দিয়ে একটা ট্রাক চালক আমাকে দেখে এবং জীবন বাঁচায়। তো লিও তখন জিজ্ঞাসা করে, আমার মা কি এটা জানে? নানি বলে, না, এই কথাটা আমি আমার কবর পর্যন্ত আমার সঙ্গে নিয়ে যাব। আর তারপর সে লিওকে বোঝায়, তুমি তোমার মায়ের সাথে কখনোই রাগ করো না, ও খুব ভালো একটা মানুষ, তোমাকে অনেক ভালোবাসে। তবে আমার একটা দুঃখ এইটাই যে আজ পর্যন্ত তোমার মা আমাকে কখনো মা বলেনি। তো অ্যাকচুয়ালি লিওর মা যখন ছোট ছিল তখন নানির তো অল্প বয়সে স্বামী মারা গিয়েছে। সে মেয়ের জন্য টাকা কামানোর চিন্তায় তিব্বতে গিয়েছিল, আর মেয়েকে ভালো একটা স্কুলে পড়াচ্ছিল। তো অনেক বছর পরে সে ফিরে এসেছে। তো এরপর যখন সে ফিরে এসেছে তার মেয়ে আর কখনোই মা বলে ডাকেনি। তো এই কথা শোনার সময় নানির চোখে পানি চলে আসে, কারণ ওটা অনেক ইমোশনাল মুহূর্ত ছিল। আর তারপর তারা যখন সবাই ঘুমানোর জন্য যায় তখন নানি লিওকে বলে, তোমার জন্য একটা পার্সেল এসেছে। তো লিও দৌড়ে গিয়ে পার্সেলটা দেখতে যায়, কিন্তু সেটার মধ্যে যা ছিল সেটা দেখার সঙ্গে সঙ্গে লিওর মাথা ঘুরে যায়, কারণ সেটা ছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা চিঠি, অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়, যেখানে লেখা ছিল যে লিওর আবেদন পাশ হয়েছে। তো এই চিঠিটা পরে লিও আর তার নানি আনন্দে নাচতে শুরু করে এবং আজকের দিনটা দুজনের জন্য অনেক বড় দিন, কারণ নানির দোয়া আর লিওর পরিশ্রম সফল হয়েছে। আবার এইদিকে কিছুদিন পরে কনসার্টের দিন এসেছে, আর তখনই আমরা দেখি নানি আর তার বন্ধুরা কনসার্টে যাওয়ার জন্য রেল স্টেশনে দাঁড়িয়ে ছিল, আর সেখানে ইয়াইও আসে এবং লিও ওকে দেখে ফেলে, কিন্তু ইয়াইয়া করে কি ওকে ইগনোর করে চলে যায়। আর ঠিক তখন নানির কাছে একটা ফোন আসে এবং জানতে পারে কনসার্ট বাতিল হয়ে গিয়েছে, কারণ অর্গানাইজারদেরকে ঠকবাজির জন্য পুলিশ ধরে নিয়ে গিয়েছে। তো এটা শুনে নানি আর তার বন্ধুরা খুব দুঃখ পায়। তবে ঠিক তখনই নানির কাছে আরেকটা ফোন আসে, যা এসেছে ট্রান্সপোর্ট মন্ত্রণালয় থেকে। আসলে কিছুদিন আগে ওই নানির সেই বাস ড্রাইভারের সাথে যে ঝগড়া হয়েছিল সেটাকে ভিডিও করে আপলোড দিয়েছিল এবং লিও করেছিল, কি অভিযোগ করেছিল। তো সেটা তদন্ত করে ট্রান্সপোর্ট অফিসার এবং অনেক বড় একটা মন্ত্রী লিওকে সম্মান জানানোর জন্য ডেকেছে এবং তারা বলে, লিওর অভিযোগের পরে আমরা অনেক ড্রাইভারকে আবার ট্রেনিং এ পাঠিয়েছি, আর লিওকে অনেক বড় উপহার দেওয়া হয় এবং স্টেজে কথা বলার জন্য ডাকাও হয়। তো এরপর লিও যখন মাইকে যায় তখন বলে, আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এই যে আমি একটা অভিযোগ করেছি তার জন্য আমাকে ডেকে এনে উপহার দেওয়া হলো, এত মিডিয়া করা হলো, কিন্তু আমার জায়গায় যদি সাধারণ মানুষ একটা অভিযোগ করতো তাদেরও কি এত সম্মান হতো? নাকি আমি প্রতিবন্ধী বলে সবাই আমাকে একটু স্পেশাল ধরে, মানে একটু স্পেশাল কেয়ার করে? আসলে আমার মতো যারা মানুষ আছে তাদেরও হয়তো ভাগ্যের দোষ, এতে আমার মারও ভুল নেই, নানিরও ভুল নেই, ডক্টরেরও ভুল নেই, শুধু কপালেরই খেলা। কিন্তু বিশ্বাস করুন, আমাদের জীবনে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে সঠিকভাবে সম্মান এবং সঙ্গ। আমি বড় হয়ে গিয়েছি, আজ নয় কাল আমার নানিকে ছেড়ে যেতেই হবে, হয়তো নানিও পরে চলে যাবে, কে থাকবে আমার পাশে, কে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চল, কিন্তু আমাদেরকে অন্যভাবেই সবসময় দেখা হয় এবং সবসময় দেখা হবে। তো লিওর এই কষ্টমাখা ভাষণ শুনে সবাই ইমোশনাল হয়ে যায়, কিন্তু ইমোশনাল হয়ে লাভও তো নাই, ব্যাপারটা তো তাই, বাস্তব কথা ভাই, কিছু করার নাই। তো যাই হোক, এখানে আরেকটা কথা লিও বলে যে শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরাও কারো বোঝা নয়, বরং তাদের যদি একটু সহায়তা করা হয়, সাহস দেওয়া হয়, সঠিক পথ দেখানো হয়, তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশি কিছু করতে পারে, কারণ তারা একটা নির্দিষ্ট দিকে বেশি ফোকাস করতে পারে। তো কিছুদিন পরে লিও তার ছোট বোনের সঙ্গে দেখা করে, তাকে খুব আদর করে, কারণ আজ সে ওই সুখটা পেয়েছিল যার জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল, কারণ তার পুরো পরিবার তার সাথে রয়েছে, মানে নতুন ইউনিভার্সিটিতে যাবে সবাই মেনে নিয়েছে, ওর উপর ওকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে আগে যে তুই এটা করতে পারবে না ওটা করতে পারবে না সেটা নাই। আর তারপর শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় লিও আর তার নানি তাদের গাড়িতে করে সুন্দর একটা জায়গায় গিয়েছে। তো লিও নানিকে তখন বলে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি তোমার জন্য কিছু গিফট কিনবো, এর সাথে একটা ট্রেনের টিকিট দিব, তুমি যেখানে ইচ্ছা সেখানে বেড়াতে যেতে পারো। তো আসলে হয়েছে কি, লিও এখন তার বাকি পথটা একলাই চলতে চায়, কারণ ওর নানি ওকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু এখন থেকে ওর গন্তব্যে একলাই এগিয়ে যাবে। তো লিওর নানি এই কথা শুনে অনেক খুশি হয়, কারণ সে যে সাহসটা ওর ভেতর দেখতে চেয়েছিল, আনতে চেয়েছিল, সেটা ওর ভেতর চলে এসেছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়। তো এই পুরো সিনেমায় তোমরা দেখেছো যে লিওর নানি সবসময় ওকে সাপোর্ট করেছে, কিন্তু আজও অনেক মানুষ রয়েছে এরকম শারীরিকভাবে প্রতিবন্ধী যাদের সাপোর্ট করার কেউ নেই। তো প্রত্যেকটা মানুষকে যদি মানসিকভাবে সাপোর্ট করা যায়, সে কিন্তু আসলে ভালো একটা পটেনশিয়ালি দেখাতে পারে। ইভেন আমি শারীরিক প্রতিবন্ধীর কথা কি বলবো ভাই, আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বেকার ছিলাম, আমি তো রাস্তাঘাটে বেরোতেই পারতাম না, না এলাকার মানুষ দেখা পারতো, না আত্মীয় স্বজন, ভাই লজ্জায় বেরোতেই পারতাম না, মানসিক সাপোর্ট দিবে কি ভাই, এমন কথা, এমন উদ্ভট ব্যাপার, এই শেষ
হয়ে গেছে, গাঁজা করে গেছে, মুখ করেছে, মানে যত ধরনের নেগেটিভ কথা আছে ভাই, সিরিয়াসলি সাধারণ মানুষের যদি এই অবস্থা হয়, একটা প্রতিবন্ধী মানুষের আর কি অবস্থা করবে সমাজ, বুঝতেই পারছো। তো বিদায় নিচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবা। এবং সিনেমাটার কাহিনী কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে।